হচ্ছে সমাসিক। দুইটাই হচ্ছে আপনার খুবই শর্টকাট টেকনিক, প্লাস হচ্ছে সহজভাবে কিভাবে মনে রাখা যায় এবং কিভাবে মনে রাখলে আপনারা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসলে প্রশ্নের আনসার করতে পারবেন, নম্বর পেতে পারবেন। সেই অনুযায়ী আমরা আজকে আঁকাবো। তো প্রথমে হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। আচ্ছা, নত্যবিধান এবং সত্যবিধানের যদি আমরা প্রথম নিয়মটা দেখি, তো আচ্ছা এখানে সবসময় মনে রাখবেন রি র মূর্ধন্য ষ ক্ষিয় এরপর সবসময় মূর্ধন্য হয়। আর এই জিনিসটা মূর্ধন্য ষ এর ক্ষেত্রেও হচ্ছে খুবই কমন, মূর্ধন্য ন এর ক্ষেত্রে এবং মূর্ধন্য ষ দুইটার ক্ষেত্রেই হচ্ছে খুবই কমন। সেটা হচ্ছে রি র মূর্ধন্য ষ। দেখেন এখানেও রি র আছে এবং নিয়ম দুইটাও সেম, রিকার রেফ রফলা। নিয়ম ২ যেটা হচ্ছে সত্যবিধানের ক্ষেত্রে সেটাও রিকার রেফ রফলা। এই দুইটা নিয়মই হচ্ছে নত্য এবং সত্যবিধান দুটোতেই হচ্ছে সিমিলার, শুধুমাত্র নত্যবিধানে মূর্ধন্য ষ এবং ক্ষিয় এই দুইটা ওয়ার্ড বেশি। এছাড়া হচ্ছে অন্য সবকিছুতেই হচ্ছে সিমিলারিটি আছে নত্যবিধান এবং সত্যবিধান। আচ্ছা, আমরা এখানে সিমিলারিটিটা দেখলাম, এখন দেখবো রি র মূর্ধন্য ষ ক্ষিয়র পরে সর্বদা মূর্ধন্যই হয়। তার মানে হচ্ছে রি র মূর্ধন্য ষ ক্ষিয় এই ধরনের যে অক্ষর এর পরে সর্বদাই হচ্ছে মূর্ধন্য হয়। ফর এক্সাম্পল রি, দেখেন রি এর পরে মূর্ধন্য হয়েছে। দেন হচ্ছে অন্বেষণ, এখানে কিন্তু মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়েছে, এখানে কিন্তু নিয়মটাই হচ্ছে মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়। অরণ্য র এর পর মূর্ধন্য হয়। রণ র এর পরে মূর্ধন্য হয়েছে। রি র মূর্ধন্য ষ ক্ষিয়র পর সর্বদা মূর্ধন্য হয়। এবং সত্যবিধানের ক্ষেত্রে সেম ওয়েতে রি র এর পরে সর্বদা মূর্ধন্য ষ হয়। যেমন ঋষি রি মূর্ধন্য ষ হয়েছে, বর্ষা র মূর্ধন্য ষ হয়েছে। এবং নিয়ম দুইটা সবার ক্ষেত্রেই সিমিলার, রিকার রেফ রফলা এই তিনটার পরে হচ্ছে সবসময় মূর্ধন্য হবে এবং রিকার রেফ রফলার পরে হচ্ছে সবসময় মূর্ধন্য ষ হবে। তিনটার ক্ষেত্রেই মূর্ধন্য এবং মূর্ধন্য ষ হবে। যেমন হচ্ছে যদি আমরা মূর্ধন্যতে দেখি তৃণ, রিকারের পর তৃণ, তৈরি, এই যে রিকার আছে এই কারণে মূর্ধন্য হয়েছে। বর্ণ ব আছে, বর্ণ হয়েছে, সরি প্রণয়, রফলা আছে, মূর্ধন্য হয়েছে। সেম ভাবে হচ্ছে কৃষক, রিকার আছে, কৃষক, বৃষ্টি এবং হচ্ছে রেপ আছে এই কারণে হচ্ছে বর্ষা। এটা হচ্ছে নত্য এবং সত্যবিধানের প্রথম এবং দ্বিতীয় রুলস। আচ্ছা, তৃতীয় রুলস একটা জিনিস হচ্ছে সবার হচ্ছে কমন প্রবলেম হয়, সেটা হচ্ছে যেমন হর্ন বা হচ্ছে কর্নেল। আচ্ছা, এখানে হচ্ছে একটা হচ্ছে বিদেশি শব্দের সাথে বানানে কখনো মূর্ধন্য ন অথবা হচ্ছে মূর্ধন্য ষ হয় না, এবং ক্রিয়াপদের বানানেও সেম ভাবে মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ হয় না। তো এই ক্ষেত্রে কি হয়, মূর্ধন্য ন এর বদলে দন্তন্য হয় এবং মূর্ধন্য ষ এর বদলে দন্তস্ব হয়। যেমন হর্ন, কর্নেল, গভর্নর এগুলো হচ্ছে সব বিদেশি শব্দ। পোস্ট, স্টেশন, স্টাফ, স্টোর এগুলো সবই হচ্ছে বিদেশি শব্দ। দেখেন মূর্ধন্য ষ এর বদলে এখানে দন্তস্ব হয়েছে, মূর্ধন্য ন এর বদলে দন্তন্য হয়েছে। এখানে কিন্তু রেফ আছে, তাও হচ্ছে এখানে মূর্ধন্য হয়নি, মূর্ধন্য ন হয়নি, দন্তন্য হয়েছে, কারণ এটা হচ্ছে বিদেশি শব্দ। আচ্ছা, ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে কি? ক্রিয়াপদ হচ্ছে যে শব্দ দ্বারা কাজ বোঝায়, এই ধরনের বানানে দন্তন্য এবং দন্তস্ব হয়, মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ হয় না। যেমন করেন, থামেন, করেন, এই সকল ক্রিয়াপদে হচ্ছে মূর্ধন্য ন হয়নি, দন্তন্য হয়েছে। করুন, এটার ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য হয়, বাট হচ্ছে এই করুণটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বোঝাচ্ছে, তো এই কারণে এটা মূর্ধন্য হয়েছে, কিন্তু করুণ বানানে দন্তন্য হয়, মূর্ধন্য ন হয় না। সেম ওয়েতে করিস, ধরিস, মারিস এটা হচ্ছে ক্রিয়াপদ, তো সেম ওয়েতে মূর্ধন্য ষ হয়নি, দন্তস্ব হয়েছে। এবং আমরা যদি ৩ নম্বর রুলসে যাই, আচ্ছা বাংলা আমাদের যে বাংলা যে ব্যাকরণ রয়েছে, ব্যাকরণে কিন্তু ৫টা বর্গীয় জায়গা আছে, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, ঠিক আছে? তো ক বর্গীয়র মধ্যে আছে হচ্ছে ক, খ, গ, ঘ, ম।
যেটা হচ্ছে ক থেকে উমা, চ বর্গে আছে চ থেকে ইয়, এই 5টা করে শব্দ। ট বর্গে আছে ট থেকে মূর্ধন্য, ত বর্গে থেকে ত বর্গীয়তে আছে ত থেকে দন্তন্য পর্যন্ত, এবং প বর্গীয়তে আছে প থেকে ম পর্যন্ত। আচ্ছা, এখানে আমি এই বর্গীয় এইটা হচ্ছে আপনাদেরকে মুখস্থর মতোই করতে বলবো, কারণ এটা আমাদের নত্ব এবং সত্য বিধানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে, নত্ব বিধান এবং সত্য বিধান সলভের ক্ষেত্রে। কিরকম? নিয়ম 3 যদি আপনি আসেন, ট বর্গীয়, তার মানে হচ্ছে ট থেকে মূর্ধন্য, এই 5টা শব্দ বা এই বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো যুক্ত বর্ণ হয়, তাহলে সেই যুক্ত বর্ণে ন বসে, তাহলে সেটা হবে দন্তন্যর জায়গায় হবে হচ্ছে মূর্ধন্য ন। তার মানে হচ্ছে ট বর্গীয় ধ্বনির সাথে যদি কোনো যুক্ত বর্ণ থাকে বা যুক্ত বর্ণ হয়, তাহলে সেখানে ন না বসে হবে হচ্ছে মূর্ধন্য ন। যেমন ট বর্গীয় মানে কি? ট থেকে মূর্ধন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য। দ্যাট মিন্স কণ্ঠ। দেখেন, ট বর্গীয়র মধ্যে একটা ধ্বনি বা হচ্ছে অক্ষর, তার সাথে কিন্তু দন্তন্য হয়নি, মূর্ধন্য হয়েছে। সেম ওয়েতে লণ্ঠন, হ, ট বর্গীয়র একটা ধ্বনি বা হচ্ছে অক্ষর, মূর্ধন্য হয়েছে, লণ্ঠন, বন্টন। সেম ভাবে যদি আমরা হচ্ছে ত বর্গীয়তে দেখি, ত বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো ন বসে, তাহলে সেই ন হবে দন্তন্য। ত বর্গীয়তে যখন আবার আসছে, তখন কিন্তু সেটা দন্তন্য হয়ে যাচ্ছে, কিন্তু যখন ট বর্গীয়তে আসছে, তখন কিন্তু সেটা মূর্ধন্য হচ্ছে। এই পার্থক্যটা মনে রাখতে হবে। আচ্ছা, একটু যদি সহজ করে বলি, এটা কেমন যেন একটু গোলানো মনে হয়, যে ট বর্গীয় ধ্বনির সাথে দন্তন্য থাকলে মূর্ধন্য হচ্ছে, আবার ত বর্গীয়র সাথে দন্তন্য থাকলে দন্তন্য হচ্ছে, মূর্ধন্য হচ্ছে না। দেখেন, ট বর্গীয়তে 5টা ওয়ার্ড আছে ট থেকে মূর্ধন্য। দেখেন, লাস্টের ধ্বনিটা বা হচ্ছে অক্ষরটা হচ্ছে মূর্ধন্য। এইভাবে আপনারা মনে রাখতে পারেন যে ট বর্গীয়র শেষ বর্ণ, এই শেষ অক্ষর হচ্ছে মূর্ধন্য, তাহলে হচ্ছে ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো ন বসে, তাহলে সেটা হবে মূর্ধন্য। সেম ওয়েতে ত বর্গীয়র যে 5টা অক্ষর আছে, সেটা শেষে হচ্ছে দন্তন্য। আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে ত বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো ন বসে, তাহলে সেই ন হবে ন, কোনো চেঞ্জ হবে না, মূর্ধন্য হবে না। ফর এক্সাম্পল, আপু একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, ত এবং ত বর্গীয় সাথে কি দন্তন্য এবং মূর্ধন্য বসছে, অন্যান্য বর্গীয় সাথে কি বসবে না? আচ্ছা, এইটা আমরা হচ্ছে সামনে যাব, ঠিক আছে? এটা আমরা সামনে আমরা যাব। ওকে, বুঝতে পারছি আপু। দেখেন, এইখানে হচ্ছে বর্গীয় হচ্ছে আমাদের 5টা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সব বর্গীয় কাজ এখানে আমরা নাও দেখাতে পারি, বা এখানে হচ্ছে কাজটা নাও হয়, ঠিক আছে? তো আমরা হচ্ছে বর্গ অনুযায়ী হচ্ছে বা বর্গীয় যে 5টা বর্গীয় আছে, সেটা অনুযায়ী সামনে আঁকাবো, ঠিক আছে? আপনি সামনে অ্যান্সারটা পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সেম ওয়েতে ত বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো ন বসে, তাহলে সেই ন হবে ন। এভাবে আপনারা মনে রাখতে পারেন। যে মনে করেন হচ্ছে বর্গীয়, ট বর্গীয় হোক, ত বর্গীয় হোক, প বর্গীয় হোক, বা যে বর্গীয় হোক, আমরা হয়তো ভাবতে পারি যে এই বর্গীয় আসলে হচ্ছে মূর্ধন্য বা মূর্ধন্য স হবে। ব্যাপারটা কিন্তু এটা না, ব্যতিক্রম থাকতে পারে। তো আমরা ওই ব্যতিক্রমটাও দেখাচ্ছি, যাতে আপনাদের ভুল না হয়। যেমন ওই নিয়ম 3 আর 4, সেম ওয়েতে শব্দবিধানও সেম নিয়মটাও আমরা দেখব। যে নিয়মটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো ন বসে, তাহলে হবে হচ্ছে মূর্ধন্য ট বর্গীয়র ক্ষেত্রে। বাট ত বর্গীয়র ক্ষেত্রে দন্তন্য যেটা আছে, সেটা দন্তন্যই হবে, যতই যুক্ত বর্ণ হোক না কেন। যেমন গন্ধ, বন্দি, দন্ত, অন্ত। সেম ওইটা আমরা যদি শব্দবিধান দেখি, ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো স বসে, তাহলে সেই স হবে মূর্ধন্য স। এই যে সেম ওইতে ট বর্গীয়র সাথে দন্ত স থাকলে মূর্ধন্য সটা হবে, তার মানে হচ্ছে দন্ত স উঠে মূর্ধন্য স হবে, এটা চেঞ্জ হবে। যেমন চেষ্টা, এই যে ট, টর সাথে মূর্ধন্য স। বলিষ্ঠ, ঠ, ঠর সাথে মূর্ধন্য স। অনুষ্ঠান, অনুষ্ঠানের ঠ এর সাথে মূর্ধন্য স। সেম ওয়েতে ত বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো স বসে, তাহলে সেই স হবে স, তার মানে মূর্ধন্য স হবে না। যেমন দোস্ত, বস্তা, গোস্ত,
এই ধরনের এক্সাম্পল। তাহলে এখানে যদি আমরা একদম সহজভাবে বলি, ট বর্গীয় যদি ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে কোনো যুক্তবর্ণ হয় তাহলে ন যদি থাকে সেটা হবে মূর্ধন্য মূর্ধন্য ন, এবং যদি স থাকে সেটা হবে হচ্ছে মূর্ধন্য স। কিন্তু ত বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয়ে যদি কোনো শব্দ তৈরি হয় তাহলে ন থাকলে সেই ন চেঞ্জ হবে না, নই হবে, এবং দন্তস্ব থাকলেও সেটা চেঞ্জ হবে না, সেটা দন্তস্বই থাকবে। আর সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে ট বর্গীয় যেই ধ্বনিগুলো আছে তার একদম শেষেরটা মূর্ধন্য ন, তো এটা মূর্ধন্য ন হবে, এবং মূর্ধন্য স এর ক্ষেত্রে সেটা চেঞ্জ হবে, এবং ত বর্গীয় ক্ষেত্রে দন্তন্য আছে দন্তনী হবে, সেম ওইতে দন্তস্ব থাকলে দন্তস্ব শব্দবিধানের ক্ষেত্রে হবে। এভাবে আপনারা সহজে মনে রাখতে পারেন। আচ্ছা, গেল ত ত বর্গীয়। এবং আমরা যদি নিয়ম 5 দেখি তাহলে হচ্ছে রি র মূর্ধন্য স বা রিকার রেফ রফলা, যেটা আমরা একদম প্রথম নিয়মটা এবং দ্বিতীয় নিয়মটা দেখেছিলাম। এরপর যদি ক ও প বর্গীয় ধ্বনির পাশাপাশি হ এবং অন্তস্তীয় থাকে তাহলে এরপর মূর্ধন্য হবে। কেমন জটিল মনে হচ্ছে না? কিন্তু এটা একদমই জটিল না। সহজ করে যদি বলি, আমাদের যে প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম এটা একটু মাথায় রাখেন। রি র মূর্ধন্য স রিকার রেফ রফলা, সহজ একদম। এই দুইটা মিক্সড করে ছিল নিয়ম 1 এবং নিয়ম 2। এই ধরনের ধ্বনি বা হচ্ছে অক্ষরের পর যদি ক বা প বর্গীয়, ক বর্গীয় হতে পারে প বর্গীয় হতে পারে, এই যে ক বর্গীয় এবং প বর্গীয় যে কোনো দুইটা হতে পারে, দুইটা বর্গের ধ্বনি হতে পারে, ক থেকে ম হতে পারে, ক থেকে ম হতে পারে, এবং ধ্বনির পাশাপাশি যদি হ এবং অন্তস্তীয় হয় তাহলে এরপর মূর্ধন্য বসে, মূর্ধন্য ন বসে। ফর এক্সাম্পল কৃপণ, দেখেন রিকার, দেখছেন রিকার, রিকারের পরে কি আছে? ক বর্গীয় ধ্বনি আছে, এই যে ক বর্গীয় ধ্বনির ক আছে। এরপরে হচ্ছে হ বা অন্তস্তীয় ধ্বনির পাশাপাশি এই যে এই ধ্বনিগুলোর পাশাপাশি যদি হ বা অন্তস্তীয় থাকে তাহলে হচ্ছে কৃপণ। সেম ওয়েতে পরিবহন, এখানে দেখেন হ হ আছে, এটা হচ্ছে প বর্গীয় ধ্বনির একটা শব্দ আছে, প বর্গীয় ধ্বনির মধ্যে এখানে হচ্ছে বটা আছে, এবং হ পাশাপাশি হ এবং অন্তস্তীয় হটা আছে, সুতরাং এটা হয়েছে হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য ন। সেম ওয়েতে অগ্রহায়ণ, এই যে অগ্রহায়ণ রফলা, এই যে রফলা, রফলার পরে হচ্ছে আপনাদের আসছে হচ্ছে রফলার সাথে আবার আসছে হচ্ছে গ, তার মানে হচ্ছে গ বর্গীয় ধ্বনি বসেছে, গয়ের রফলা, রফলাও আছে, আবার গ বর্গীয় ধ্বনিও আছে, আর গ বর্গীয় ধ্বনির পাশে বসেছে হ। সুতরাং অন্তস্তীয় আছে, হ আছে, দুইটাই আছে, সবই আছে, যার কারণে এখানে হয়েছে মূর্ধন্য ন। তার মানে হচ্ছে আমাদের নিয়ম 1 এবং 2 রি র মূর্ধন্য স বা রিকার রেফ রফলার পরে ক এবং প বর্গীয় ধ্বনির পাশাপাশি হ এবং অন্তস্তীয় থাকে তাহলে এরপর মূর্ধন্য বসে। তাহলে আমাদের ট বর্গীয় গেল, ত বর্গীয় গেল, প বর্গীয় গেল এবং ক বর্গীয়, এই 4টা বর্গীয় ব্যবহারটা চলে গেল। এখন 5 নম্বর নিয়মটা যদি আমি বলি, অ আ ছাড়া, অ হচ্ছে আমাদের বাংলা বর্ণমালার স্বরবর্ণের প্রথম দুইটা অক্ষর, সরি প্রথম দুইটা ধ্বনি বা হচ্ছে অক্ষর, ঠিক আছে। অ আ ছাড়া যদি ভিন্ন স্বরধ্বনি থাকে, যেমন রস্বই দীর্ঘই, রস্যু দীর্ঘ, রি ওই ও, এ থাকবে না কিন্তু, বা ও থাকবে না, ঠিক আছে। এরপরে এই ধ্বনিগুলোর পরে যদি স প্রত্যয় থাকে, স মানে উচ্চারণটা যদি স প্রত্যয়ের মতো হয় তাহলে হবে হচ্ছে মূর্ধন্য স। যেমন ভীষণ, ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম, ভীষণ। আচ্ছা, এখানে যদি বলি অ নাই, এটা ছাড়া যদি ভিন্ন স্বরধ্বনি থাকে, দীর্ঘিকার, এই দেখেন এখানে দীর্ঘিকার আছে, এই যে একটা ধ্বনি উচ্চারণ হচ্ছে, এরপরে হচ্ছে স প্রত্যয় থাকে, মূর্ধন্য স হয়, তার মানে হচ্ছে এখানে কিন্তু স এর মতো হচ্ছে একটা উচ্চারণ হচ্ছে, ভীষণ।
কিন্তু এটা হবে হচ্ছে মূর্ধন্য ষ। সেম ভাবে ভবিষ্যৎ, এই ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু মূর্ধন্য ষ হবে, কারণ হচ্ছে এখানে ধ্বনিটা হচ্ছে রস্যিকার। এরপরেও হচ্ছে একটা স প্রত্যয়ের মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে এখানে হবে হচ্ছে মূর্ধন্য ষ। তাহলে এই নিয়মটা কি? অ ছাড়া ভিন্ন স্বরধ্বনি রস্যই দীর্ঘই বা রস্য দীর্ঘ রি ওই ও পরে যদি স প্রত্যয় থাকে তাহলে মূর্ধন্য ষ হবে। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে, এই নিয়মের মধ্যে আরেকটা নিয়ম বিদ্যমান, সেটা হচ্ছে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ বসে। যেমন হচ্ছে ইকারান্ত উকারান্ত উপসর্গ। উপসর্গ আমরা নিশ্চয়ই জানি, আমরা ছোটবেলায় পড়েছি, পড়া প্রতি, মানে একটা মনে করেন যে শব্দের কোনো মানে হয় না বা কোনো অর্থ হয় না, সেই শব্দের আগে একটা উপসর্গ যোগ করে মনে করেন হচ্ছে একটা নতুন শব্দ তৈরি করে। ফর এক্সাম্পল, কার, কারের কিন্তু হচ্ছে কোনো অর্থ নাই, এর আগে কিন্তু আমরা প্রতি উপসর্গটা অ্যাড করে বানাচ্ছি হচ্ছে প্রতিকার। এই প্রতিটা কিন্তু একটা উপসর্গ। সেম ভাবে হচ্ছে এই ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ হয়। যেমন হচ্ছে উকারান্ত, উষা, দেখেন এই উকারান্তর মধ্যেই কিন্তু দীর্ঘটা হয়, এই কারণে হচ্ছে মূর্ধন্য ষ হয়েছে উষা। এই যে নিয়ম 5, এই নিয়ম 5-এর মধ্যেই হচ্ছে এই নিয়মটা পড়বে, ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য ষ হয়। এটা ছিল আমাদের নব্য এবং সপ্ত বিধানের নিয়ম বা হচ্ছে কিছু বেসিক নিয়ম, এবং আশা করি এই নিয়মগুলো মনে রাখলে হচ্ছে আপনাদের পরীক্ষায় হচ্ছে কাজে লাগবে। এবং আমরা যদি সমাসে যাই, তাহলে আমরা হচ্ছে যদি সমাজটা বোঝার চেষ্টা করি, সমাজটা আসলে কি। আচ্ছা, যদি সমাজকে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে বলতে পারি। সমাজ শব্দটি একটি সংস্কৃত ভাষার শব্দ। সমাজ কিন্তু বাংলা শব্দ না, সমাজ হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। এবং আমাদের ব্যাকরণের কিন্তু অনেক ধরনের আলোচনার বিষয় আছে, ধ্বনি, বর্ণ, শব্দ। তার মধ্যে হচ্ছে সমাজটা ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। ঠিক আছে, সমাজটা শব্দ তত্ত্বে আলোচিত হয়, সমাজটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা, সমাস হচ্ছে, সমাসের অর্থ হচ্ছে সম্বন্ধ ব্যতীত সমাস হয় না। তার মানে হচ্ছে কোন একটা শব্দ বা দুইটা শব্দ মিলে যে আমরা যখন ব্যাস বাক্য তৈরি করি, সেটা হচ্ছে অবশ্যই একটা সম্বন্ধ তৈরি করবে। সম্বন্ধ তৈরি করতে না পারলে সেটা সমাস হবে না। এরপরে হচ্ছে সমাসকে আসলে কি বলা হয়? পদের মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। তার মানে হচ্ছে অনেকগুলা শব্দকে একটা পদে রূপান্তরিত মূলত সমাস করে। যদি আমরা একটা এক্সাম্পল দেই, সিংহের ন্যায় সিংহ চিহ্নিত আসন, তার মানে হচ্ছে সিংহাসন। অনেক ধরনের পদ, সিংহ একটা পদ, তারপরে হচ্ছে চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, এটাকে একসাথে করে একপদী করছে হচ্ছে সিংহাসন শব্দটা। তো যার কারণে এটাকে আমরা বলছি সংক্ষেপণ বা একপদীকরণ। অনেকগুলা পদকে এক পদে আনার কাজটা করে হচ্ছে সমাজ বা সংক্ষেপ করে, সেটা করে হচ্ছে সমাজ। এই কারণে এটাকে বলা হচ্ছে পদের মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। এবং এটা ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। এটা শব্দটি সংস্কৃত ভাষার শব্দ এবং সমাস মূলত হচ্ছে সম্বন্ধ ব্যতীত সমাস হয় না। আচ্ছা, সমাসের প্রাথমিক আলোচনায় যদি আমরা যাই, আমি এই এক্সাম্পলটা আপনাদেরকে আগে দেওয়ার চেষ্টা করছিলাম। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এইখানে আমাদের আসলে আগে জানতে হবে, সমাসে আসলে জানতে হয় কোনটা ব্যাস বাক্য, কোনটা সমস্ত পদ, কোনটা পূর্বপদ এবং কোনটা পরপদ। ওই যে আমরা আগে দেখছিলাম, এটা হচ্ছে অনেকগুলা পদকে একপদীকরণ করে, তার মানে হচ্ছে অনেকগুলা পদকে এক জায়গায় আনে, এনে একটা আলাদা শব্দ তৈরি করে। তো আমরা যদি এই ব্যাস বাক্য, এই সেন্টেন্সটা দেখি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। দেখেন এখানে কিন্তু তিনটা পদ।
এটা একটা পদ, সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, আর সিংহাসন একটা শব্দ আর একটা পদ, আলাদা পদ। আচ্ছা, সিংহ এটা হচ্ছে প্রথম পদ, তার মানে হচ্ছে প্রথম শব্দ, এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ব পদ। আসন এটা হচ্ছে এই সেন্টেন্সের শেষের শব্দ, এ কারণে এটাকে বলবো হচ্ছে পরপদ। সিংহাসন এই তিনটা পদ একসাথে করে হয়েছে সিংহাসন, একটা শব্দ তৈরি করেছে, এই কারণে এই টোটাল শব্দটাকে আমরা বলবো সমস্ত পদ। তার মানে হচ্ছে এই তিনটা পদকে একসাথে করে এ হয়েছে একটা নতুন একটা সমস্ত, তার মানে হচ্ছে একটা পুরো একটা পদ তৈরি হয়েছে, একটা শব্দ তৈরি হয়েছে, এই কারণে আমরা এটাকে বলবো সমস্ত পদ। এবং এই টোটাল জিনিসটাকে আমরা একসাথে বলবো ব্যাস বাক্য। ঠিক আছে, এই সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই টোটাল বিষয়টাকে মানে হচ্ছে এই সিংহ চিহ্নিত আসন যেটাকে আমরা ভেঙেছি, এই শব্দটাকে যখন আমরা ভেঙে বোঝানোর একটা জিনিস বানিয়েছি বা বোঝানোর একটা সেন্টেন্স করেছি, ভেঙে ভেঙে সেই টোটাল সেন্টেন্সটাকে বলে ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসনটা হচ্ছে এই টোটাল সেন্টেন্সটা হচ্ছে একটা ব্যাস বাক্য, এটাকে আমরা একটা ব্যাস বাক্য বলবো। আচ্ছা, এই জিনিসগুলা আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ হচ্ছে সমাস মানেই হচ্ছে সমস্ত পদ, এটার ব্যবহার বারবার থাকবে, ব্যাস বাক্যের ব্যবহার থাকবে এবং পূর্বপদ এবং পরপদ। এই যে আমরা যখন পরের স্লাইড গুলোতে আলোচনায় যাব তখন আপনাদের কাছে অনেক ক্লিয়ার হবে কেন পূর্বপদ এবং পরপদের আমাদের জানাটা জরুরি। আচ্ছা, সমাসের প্রকারভেদ। সমাস মূলত ৭ প্রকারের: বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ী সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং প্রাদি সমাস। ঠিক আছে, বহুব্রীহি সমাসে মূলত হচ্ছে বহুব্রীহি সমাসের কাজ হচ্ছে এরা কোনো পদকে প্রাধান্য দেওয়া হয় না। বহুব্রীহি সমাসটা হচ্ছে মূলত একটা নতুন পদ তৈরি করে। ঠিক আছে, এই যে বহু, বহু মানে অনেক, তো এদের আসলে একটা পদ ভালো লাগে না, এদের কাছে যেই পদটা থাকে সেটা আসলে তাদের পছন্দ হয় না, তারা একটা নতুন একটা পদ তৈরি করে ফেলে। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার একটা মানে শর্টকাট যে বহুব্রীহিতে পরপদকেও প্রাধান্য দেয় না, আবার পূর্বপদকেও প্রাধান্য দেয় না, একটা নতুন পদই তৈরি করে ফেলে। ওই যে বহু, তাদের অনেক ধরনের দরকার হয়, এটা জাস্ট মনে রাখার একটা কৌশল, এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস মানে কি? আপনি যদি মনে রাখতে চান, হ্যাঁ কিছু বলবেন। মানে দ্বন্দ্ব সমাস মানে তো বিরোধ। দেখেন এইখানেই টুইস্ট, বুঝছেন? এই দ্বন্দ্ব মানে হচ্ছে আমরা কিন্তু নরমালি ভাবি এটা মানে বিরোধ, ঠিক আছে, কিন্তু আপনি ওইটা চিন্তা করবেন না। দ্বন্দ্ব মানেই হচ্ছে আপনি বিরোধ চিন্তা করবেন না, আপনি হচ্ছে এই যে দ এবং ব, আপনি প্রথম অক্ষর বা প্রথম দুইটা শব্দ যদি মনে রাখেন দ ব, তার মানে কি? এখানে হচ্ছে উভয় পদ, মানে দ্বন্দ্ব আমরা হচ্ছে বাহ্যিক ভাবে দেখতেছি এটা দ্বন্দ্ব সমাস, তার মানে হচ্ছে একটা কেমন যেন দ্বন্দ্ব মনে হয় যেন কোনো শব্দই বাদ চলে যাবে, কিন্তু না, দ্বন্দ্ব সমাসে আমরা হচ্ছে উভয় পদকেই হচ্ছে প্রাধান্য দিব। এটা বেসিক্যালি বোঝাচ্ছে দ্বন্দ্ব, বাট হচ্ছে এখানে এরা আসলে ভাই বোনের মতো, মানে হচ্ছে দুইটা পদকে এরা সমান, মানে যতই ঝগড়াঝাটি করে এরা এক জায়গায় থাকে, এরা পূর্বপদকেও বাদ দেয় না, পরপদকেও বাদ দেয় না, এরা সব উভয় পদকেই প্রাধান্য দেয়। এভাবে আপনারা দ্বন্দ্ব সমাস মনে রাখতে পারেন। আচ্ছা, অব্যয়ী সমাস। অব্যয়ী সমাসটা হচ্ছে আপনারা এভাবে মনে রাখতে পারেন, অ হচ্ছে বাংলা বর্ণমালার প্রথম শব্দ, এই কারণে অব্যয়ীতে পূর্বপদকে প্রাধান্য দেওয়া হয়। আপনারা এইভাবে অব্যয়ীটা মনে রাখতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রথম পদটা প্রাধান্য পেয়ে থাকে। এবং দ্বিগু সমাস, দ্বিগু সমাসে যদি আপনি দ্বিটা মনে করেন, এটা কিন্তু একটা সংখ্যাকে বোঝায়, তাহলে হচ্ছে দ্বিগু সমাসের প্রথমে অঙ্ক বা সংখ্যা থাকবে। আচ্ছা, কর্মধারয় সমাসে বিশেষ্য এবং বিশেষণ একসাথে থাকতে পারে, অথবা বিশেষ্য বিশেষ্য একসাথে থাকতে পারে। বিশেষ্য আমরা জানি সেটা হচ্ছে যেটা ইংলিশ আমরা অ্যাডজেক্টিভ বলি, সেটা। কর্মধারয় সমাসে কি হবে? বিশেষ্য এবং বিশেষণ
একসাথে থাকতে পারে অথবা বিশেষ্য বিশেষ্য একসাথে থাকতে পারে। তৎপুরুষ সমাসে বিভক্তির উল্লেখ থাকবে। কিরকম? অর, এর, কেরে, এরে এরকম থাকতে পারে সেন্টেন্সে। এবং প্রাদি সমাসে কিছু উপসর্গ থাকবে। প্রাদি সমাসে উপসর্গের উল্লেখ আমরা দেখতে পাবো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ এবং প্রাদি এই চারটা সমাসেই হচ্ছে পূর্বপদ প্রাধান্য পায়। তার মানে হচ্ছে প্রথম পদটা প্রাধান্য পায় সেন্টেন্সে। তাহলে সহজভাবে যদি আমরা একটু বলি, বহুব্রীহি সমাসে এই যে বহু, সুতরাং এরা হচ্ছে পরপদকেও প্রাধান্য দেয় না, পূর্বপদকেও প্রাধান্য দেয় না, এরা একটা নতুন পদই তৈরি করে ফেলে, নতুন পদ প্রধান এটা। দ্বন্দ্ব সমাজে কি হয়? দ্বন্দ্ব সমাসে দেখে মনে হচ্ছে যেন দ্বন্দ্ব, বিরোধ, বাট এরা আসলে কাউকে বাদ দেয় না, এরা সবাইকে একসাথে করে রাখে। কিভাবে? উভয় পদকে প্রাধান্য দিয়ে, পূর্বপদকেও প্রাধান্য দেয়, পরপদকেও প্রাধান্য দেয়। সেম ভাবে অব্যয়িতে হচ্ছে পূর্বপদ প্রধান। তার মানে হচ্ছে এরা সবসময় হচ্ছে পূর্বপদকে প্রাধান্য দিয়ে থাকে, প্রথম পদটাকে। এবং দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, প্রাদি এই চারটা সমাসেই হচ্ছে পরপদকে প্রধান হিসেবে ধরে এরা। আর কিছু আলাদা আলাদা জায়গা আছে যেটা আমি বলেছি। তো এটা আশা করি হচ্ছে এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে পারেন। সমাজ কিন্তু একটা জটিল চ্যাপ্টার, বাট আমি আপনাদেরকে খুবই সহজে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি এখানে আপনাদের কোনো অসুবিধা থাকে আপনারা বলতে পারেন। কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। সমস্যা থাকলে বলবেন প্লিজ। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, সমাসের প্রকারভেদ জানলাম, কোন সমাসে কোন পদ প্রধান সেটাও আমরা জানলাম। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা আরেকবার একটু রিপিট করে আসি। বহুব্রীহিতে উভয় পদকেও বহুব্রীহিতে হচ্ছে পূর্বপদকেও প্রাধান্য দেওয়া হয় না, পরপদকেও প্রাধান্য দেওয়া হয় না, একটা নতুন পদই তৈরি করে ফেলে এরা। এই যে বহু, এইভাবে মনে রাখতে পারেন। সুতরাং তাদের অনেক কিছু দরকার হয়, তারা নিজেদের পদকে বাদ দিয়ে নতুন একটা পদ তৈরি করে, নতুন পদ প্রধানেরা। দ্বন্দ্ব সমাসে বেসিক্যালি মনে হয় দ্বন্দ্ব সব বাদ ঝগড়াঝাটি, বাট আসলে তা না। এখানে পরপদ পূর্বপদ সবাইকে নিয়ে এরা বাঁচে, এরা সব পদকে প্রাধান্য দেয়, তার মানে উভয় পদকে প্রধান। এবং অব্যয়িতে পূর্বপদকে প্রধান হিসেবে ধরা হয়। দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, প্রাদি এরা সবগুলাই পরপদকে প্রাধান্য দিয়ে থাকে, তার মানে হচ্ছে এরা পরপদ প্রধান। ফর এক্সাম্পল, বহুব্রীহি সমাসে বিনা পানি। আচ্ছা, বিনা পানি বলতে আপনারা এখানে কি বুঝেন বলেন তো? ম্যাম, আমি বলছি যেমন সনাতন ধর্মে বিদ্যার দেবীকে বোঝানো হয়। আচ্ছা, সনাতন ধর্মে বিদ্যার দেবীকে বিনা পানি, অত সেটা জানি আর কি, সেটা বলতে। সেটাই, কোন দেবীকে বোঝানো হয় আমি এটা সঠিক জানতাম না। একজন দেবীকে বোঝানো হয়, আপনি একটু কাইন্ডলি যদি বলতেন আমি জানতাম। মানে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী আর কি বিদ্যার দেবীকে বিনা পানি বোঝানো হয়, কারণ উনি বিনা ধারণ করেন আর কি। জি, ধন্যবাদ। আমি আজকে আপনার মাধ্যমে একটা নতুন ব্যাপার জানলাম। আমি জানি যে এটা আপনাদের যারা সনাতন ধর্মের আছে তাদের একজন দেবীকে বোঝানো হয়, বাট কোন দেবীকে বোঝানো এটা আমি জানতাম না। যাই হোক, তো দেখেন এইখানেই মজা। পানি মানে কি? পানি মানে কিন্তু হাত, কিন্তু এখানে কি হাতের কোনো ব্যবহার আছে বা কোনো পদকে প্রধান দিচ্ছে না। আর বিনা তো হচ্ছে একটা, আমরা জানি একটা বাদ্যযন্ত্র, এক্স্যাক্টলি। তো এখানে কিন্তু বিনা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে না, আবার পানি মানে হাত এটাও বোঝাচ্ছে না। এটা একটা বিনা পানি, টোটালটা একটা নতুন পদ বা নতুন অর্থ বহন করছে, তাই তো? বিনা পানি মানে এখানে মূলত বোঝাচ্ছে সনাতন ধর্মের যে বিদ্যার দেবী তাকে বোঝানো হচ্ছে। তাহলে একদম সহজ পানির মতো আপনারা বুঝতে পারছেন। কান কাটা। আচ্ছা, কানের সাথে কি কাটার কোনো সম্পর্ক আছে? বা হচ্ছে কাটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই? কান তো কানি। কান কাটা মানে কিন্তু এখানে আবার একটা আলাদা অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? তো এখানে কিন্তু একদম সহজ
ভাবে বিনা পানি এক্সাম্পলটা মনে রাখলে আপনারা একদম বহুব্রীহি সমাজটা বুঝতে পারবেন যে প্রথম পদকেও প্রাধান্য দিচ্ছে না, পূর্বপদ এবং পরপদ কাউকেই প্রাধান্য দিচ্ছে না, একটা নতুন পদ বা নতুন অর্থ প্রকাশ করছে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাজ সমাস সরি দ্বন্দ্ব সমাস। ওই সেম ওয়েতে দেখেন বাবা মা দুইটাকে এরা প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আলাদা আলাদা কিছু না, বাবা মাই হচ্ছে জরুরি, তো বাবা মা উভয় পদকে এরা প্রাধান্য দিচ্ছে, এই কারণে হচ্ছে ওরা দ্বন্দ্ব সমাস। ঝড় বৃষ্টি এখানে কিন্তু কোনো কিছুকে আলাদা করছে না, ঝড়ও বৃষ্টিও একই সাথে বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন একটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী উদাহরণ যদি দেই, সাপে নেউলে, ওই সাপে নেউলে সেম অর্থ বহন করছে, শত্রুতা বা এই ধরনের কিছু, তো এই উভয় পদকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে, এই কারণে এটা দ্বন্দ্ব সমাস। অব্যয় সমাস, অব্যয় সমাসটা কি? আমরণ, এটা আমরা কি জানতেছি? পূর্বপদ প্রধান বা দুর্ভিক্ষ। আচ্ছা, আমরণ, মানে কি? পর্যন্ত, তার মানে কি? মরণ পর্যন্ত। মানে হচ্ছে পর্যন্ত, মরণ, মরণ, মরণ পর্যন্ত। দেখেন এখানে কিন্তু মরণ একটা পদ, একটা পদ, তাহলে এখানে কোনটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেন তো? অব্যয় সমাসে মানে পর্যন্ত। এক্স্যাক্টলি, আকে হচ্ছে এখানে মানে পূর্বপদটাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মরণ, তার মানে হচ্ছে পর্যন্ত, মরণ পর্যন্ত, মরণ, পূর্বপদকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে এটা অব্যয় সমাস। সেম ওয়েতে দুর্ভিক্ষ, তার মানে কি? মানে কি? মানে হচ্ছে অভাব, ভিক্ষ। দেখেন দুর্ভিক্ষ, মানে অভাব, ভিক্ষার অভাবকে বলা হচ্ছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, ঠিক আছে? তো এইখানে কিন্তু দেখেন এইটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে পূর্বপদ, সুতরাং দুর্ভিক্ষটা হচ্ছে অব্যয় সমাসের মধ্যে পড়ে। সেম ওয়েতে আমরা যদি দ্বিগু সমাসে যাই, দেখেন প্রথমেই কিন্তু আমরা বলেছিলাম ওই যে দীর্ঘ কর্মধারয় তৎপুরুষ প্রাদিতে কিন্তু প্রথম পদ পরপদ প্রধান, কিন্তু তাদের কিন্তু আলাদা আরো কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দ্বিগু সমাসের বৈশিষ্ট্যটা কি মনে আছে? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদের। দ্বিগু সমাসের আরেকটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য বলেন তো? এক্সাম্পল দেখো, মনে করতে পারলে একটু করে বলেন তো। দ্বিগু সমাসের বৈশিষ্ট্যটা আরেকটা কি ছিল? পরপদ প্রধান। না, পরপদ প্রধান এটা তো আছেই, কিন্তু এর বাইরেও হচ্ছে আমি আরেকটা বৈশিষ্ট্য বলেছিলাম, যেটা আপনারা তো সহজে ধরতে পারবেন। দ্বিগু সমাস কোনটা? সরি, বুঝিনি। সংখ্যা বোঝায়, দিয়ে। ভেরি গুড, এই তো আপনারা বুঝতেছেন। আমারও ভালো লাগতেছে আপনাদের সাথে আসলে কোঅর্ডিনেট করে আর কি। আপনারা বুঝতেছেন, আমারও ভালো লাগছে। এক্স্যাক্টলি, দ্বিগু সমাসে হচ্ছে সংখ্যাতেও প্রাধান্য দেওয়া হয়, বা প্রথমে শব্দের প্রথমে অঙ্ক বা সংখ্যা থাকে। যেমন হচ্ছে সপ্তাহ, সপ্তাহ, সপ্তাহ মানে কি? সপ্ত অহের সমাহার, তার মানে হচ্ছে সপ্তাহ। এই দেখেন সপ্ত, এটা কিন্তু একটা সংখ্যা বা এটা হচ্ছে একটা অঙ্ক বোঝাচ্ছে, এই কারণে হচ্ছে এটা দ্বিগু সমাস। দেখেন একটা জিনিস মনে রাখবেন, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ প্রাদি চারটাতেই কিন্তু পরপদ প্রধান। আপনি যদি শুধু এই একটা বৈশিষ্ট্য মনে রেখে পরীক্ষার হলে সমাধান করতে চান বা আদার্স কোনো জায়গায় সমাধান করতে চান, তাহলে তো আপনি গোলায় ফেলবেন না, অবশ্যই গোলায় ফেলবেন। আপনি যদি চারটা সমাসেই হচ্ছে পরপদকে প্রদান করতে চান, তাহলে তো আপনি আসলে পারবেন না। আপনার এইটার পাশাপাশি আমি যে আরো একটা যেই বৈশিষ্ট্য বলেছি এই সমাসগুলো, সেটাও মনে রাখবেন, তাহলে দেখবেন আরো ইজি হয়ে যাবে। তো দ্বিগু সমাসে সংখ্যা বা অঙ্ক থাকবে শব্দের প্রথমে, যেমন হচ্ছে সপ্তাহ, সপ্ত অহের সমাহার, সপ্তাহ, অষ্ট ধাতু, অষ্ট অহের অষ্ট অহের সমাহার, তার মানে হচ্ছে সরি অষ্ট ধাতুর সমাহার, তার মানে হচ্ছে অষ্ট ধাতু। সরি, এটা হবে হচ্ছে অষ্ট অহের সমাহার, অষ্ট ধাতু, ঠিক আছে? এই অষ্ট এটাও একটা সংখ্যা বা হচ্ছে অঙ্ক বোঝাচ্ছে, এই কারণে এটা হবে দ্বিগু সমাস।
সেম ওয়েতে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে ধাতু মানে কি পদার্থ না? হ্যাঁ, ধাতু মানে পদার্থ। ধাতু মানে এখানে পদার্থ। আচ্ছা, কর্মধারয় সমাস দেখেন। কর্মধারয় সমাসে হচ্ছে সিংহাসন, কাজল, কালো। ঠিক আছে, এই দুইটা এক্সাম্পল অনেক আসে। কর্মধারয় সমাসে পরপদ প্রধান, বাট আমি কিন্তু এখানে আরেকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছিলাম। কি বৈশিষ্ট্য বলেছিলাম মনে আছে কি? মনে পড়ে কারো? হ্যালো, তুলনা বোঝায়, সিংহ নেয়। সমস্যা নেই, আপনারা চেষ্টা করছেন, এটাই অনেক। নো, কর্মধারায় আমি একটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, বিশেষ্য এবং বিশেষণ অথবা বিশেষ্য বিশেষ্য এই ওয়ার্ড গুলা থাকবে। বিশেষণ শব্দ ওয়ার্ড থাকতে পারে, বিশেষ্য ওয়ার্ড থাকতে পারে। কিভাবে থাকতে পারে? বিশেষ্য মানে কি? ইংলিশে যদি বলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? দোষ গুণ যদি উল্লেখ করে। যদি ইংলিশে এক্সাম্পল দেই, হি ইজ আ গুড স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট? গুড স্টুডেন্ট, ভালো। একটা বিশেষ্য, তাকে আমরা হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। কেমন ছাত্র? ভালো ছাত্র নাকি খারাপ ছাত্র? এই যে আমরা একটা বিশেষ্য বা বিশেষণ ইউজ করতেছি তার জন্য, তার সাথে সেইটা থাকবে। বিশেষ্য এবং বিশেষণ থাকতে পারে, বিশেষ্য বিশেষ্য থাকতে পারে। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তার মানে কি? আসনটা সিংহর মতো, সিংহ চিহ্নিত, তাই না? সিংহটা এখানে বিশেষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিংহ, বনের রাজা সিংহ। এই যে সিংহ একটা খুব বড় কিছু বোঝাচ্ছে, তাই না? অ্যাডজেক্টিভের মতো বা বিশেষণ বোঝাচ্ছে একটা। তো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আসনটা সিংহর মতো, এরকম আর কি। সেম ওইটা কাজল, কালো। কাজল, কালো তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, কাজলের ন্যায় কালো। তার মানে কি? চোখটাকে, সরি, কাজলটাকে কাজলের ন্যায় কালো। তার মানে কালো যে রংটা, সেটাকে কাজলের সাথে তুলনা করা কাজল বিশেষণটা, এক্স্যাক্টলি কাজল বিশেষণটা ইউজ করছে। মানে কালোটা, ওই যে আমরা উদাহরণ হিসেবে বলি না, কুচকুচে কালো, কাজল কালো, যে আমরা চোখের কথাও বলি, কাজলের সাথে এখানে কাজল বিশেষণটা ইউজ করছে। তো এটার ব্যাস বাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো। তার মানে হচ্ছে কালো রংটা হচ্ছে কাজলের মতো, এই কারণে বলছে এখানে কাজলের ন্যায় কালো। ঠিক আছে, এই কাজলটা হচ্ছে এখানে বিশেষণ হিসেবে ইউজ করছে। সেম ওইটা আমরা যদি তৎপুরুষ সমাসে যাই, তৎপুরুষ সমাসে হচ্ছে বলেন তো, এখানে হচ্ছে আমরা আরেকটা বৈশিষ্ট্য কি বলেছিলাম মনে পড়ে? ভেরি গুড, হ্যাঁ, বিভক্তি থাকবে। বিভক্তি কিভাবে থাকবে? আমি যদি এই শব্দটাকে একটু ভাঙি, রথ দেখা, এটা কি আপনারা কি কেউ করতে পারবেন? এটার ব্যাস বাক্য করতে পারবেন? এটাকে একটু ভাঙেন তো, রথ দেখা কি হবে? সিম্পল। মনে করেন কখনোই সমাস পড়েন নাই, আন্দাজে ভাঙেন, দেখি তো কি হয়, হয় কিনা বিভক্তি যুক্ত হয়ে। বিভক্তি মানে কি? অর, এর, কে, রে, এরে এগুলো থাকতে পারে। এবার একটু ভাবো। ভেরি গুড, রথকে দেখা। আর কেউ? কলা বেচা, এটা কি হতে পারে? কলা বেচা, এটা কি হতে পারে? কলাকে বেচা। হ্যাঁ, ভেরি গুড। এটা অনেক সহজ। তৎপুরুষটা দেখেন, রথকে দেখা, এখানে কিন্তু আমরা পরপদকে প্রাধান্য দিচ্ছি। রথ আমরা কি করতে গিয়েছি? দেখতে গিয়েছি। তার মানে দেখাকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি, ওই পরপদকে প্রাধান্য দিচ্ছি। এই কারণে এখানে হচ্ছে বিভক্তি আসবে, কে, রে, রে, এগুলো, এই বিভক্তি আরো আছে, এই বিভক্তি গুলো আসবে। তো এটাকে যখন আমরা ভাঙছি, দেখেন একটা বিভক্তি আসছে, রথকে দেখা, কলাকে বেচা, কলা বেচা। সেম ওইতে প্রাদি সমাস, প্রাদি সমাসে আমি আরেকটা
বৈশিষ্ট্য বলেছিলাম, কি বৈশিষ্ট্য বলেছিলাম বলেন তো? ভেরি গুড, উপসর্গ থাকবে। একদম সহজ, দেখেন এখানে তো পরপদ প্রধান হবেই, প্লাস হচ্ছে উপসর্গ থাকবে। যেমন দেখেন ওয়ার্ড, প্রবাদ, প্রভাত, প্রবচন। প্র হচ্ছে একটা উপসর্গ না? ছোটবেলায় পড়ছেন কিনা আমি জানি না, আপনাদের মনে আছে কিনা? প্র করা, অপশমনী, অপনুনির, দুর্বি, সুদ, পরিপ্রতি, অতি, অপি, এই ধরনের পড়ছেন না? মুখস্থ করছিলেন? করছিলাম। হ্যাঁ, সেই উপসর্গগুলো এখানে মূলত থাকবে। আমি আগেই বলছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে তেমন কোনো অর্থ বহন করতে পারে না, বা অর্থকে আরো বেশি প্রাধান্য দেওয়ার জন্য বা আরো সুন্দর করার জন্য এই উপসর্গগুলো ব্যবহার করা হয়। সুতরাং যদি আমরা প্রভাত দেখি, প্রভাতকে যদি আমরা ব্যাস বাক্য করি, প্রকৃষ্ট রূপে যে আলো, ঠিক আছে? প্রকৃষ্ট রূপে যে আলো, তার মানে হচ্ছে এখানে হচ্ছে ভাতটাকে মূলত হচ্ছে এই ভাত দেখে আবার আপনারা মনে করেন না যে খাবার খাই সেই ভাত, ঠিক আছে? এটার একটা আলাদা অর্থ প্রকাশ করছে, সেটা হচ্ছে আলো বা হচ্ছে প্রকৃষ্ট রূপে যে আলো, এটার ব্যাস বাক্য এটাই, ঠিক আছে? তো প্রকৃষ্ট রূপে যে আলো, এই যে একটা উপসর্গ আবার এখানে যোগ হয়েছে, প্রভাত। তো এটা হচ্ছে প্রাদি সমাস। প্রবচনটাও সেম ভাবে, বচন মানে হচ্ছে কথা, আমরা জানি। প্রকৃষ্ট রূপে যে বচন, প্রকৃষ্ট মানে কি? অনেক ভালো, অনেক ভালো রূপে যে বচন বা কথা, সেটা হচ্ছে প্রবচন, ঠিক আছে? তো প্রাদি সমাসটা হচ্ছে এই। তো আমরা যদি একদম সহজ ভাবে মনে করি, এটা আমি একদম বেসিক লেভেলে সহজ ভাবে আপনাদেরকে সমাজটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই নিয়মগুলা মেনে যদি আপনারা সমাজটা মনে রাখেন, তাহলে হচ্ছে আপনারা পরীক্ষার হলে আপনারা হচ্ছে বিভিন্ন ভাবে মনে রাখতে পারবেন, কোশ্চেন গুলা সলভ করতে পারবেন। এটা একদম সহজ, বেসিক ওয়েতে অল্প সময়ে মনে রাখা সমাজ, নর্ত সত্য বিধান। আপনাদের কি দুইটায় আর কোনো প্রবলেম আছে আজকে? না, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা যদি সমাজটাকে একটু আরেকবার হচ্ছে রিপিট করি। সমাস হচ্ছে মূলত হচ্ছে সাতটা: বহুব্রী, দ্বন্দ্ব, অব্যয়, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, প্রাদি। বহুব্রীতে হচ্ছে উভয় নতুন পদ প্রধান হয়, তার মানে হচ্ছে এরা পূর্বপদকেও প্রাধান্য দেয় না, পরপদকেও প্রাধান্য দেয় না। দ্বন্দ্ব সমাসে হচ্ছে দ্বন্দ্ব মনে হচ্ছে, বাট এটা দ্বন্দ্ব না, এরা আরো মিলেমিশে থাকে। তার মানে হচ্ছে এরা উভয় পদকে প্রধান, তার মানে হচ্ছে এরা পূর্বপদকে প্রাধান্য দেয়, পরপদকে প্রাধান্য দেয়। যেমন বাবা মা দুইটাকে প্রাধান্য দিচ্ছে। অব্যয় সমাস সেম ওয়েতে, এরা হচ্ছে পূর্বপদকে প্রাধান্য দেয়, তার মানে হচ্ছে এরা হচ্ছে পূর্বপদকে প্রধান, পূর্বপদকে প্রাধান্য দেয়। এবং আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে অব্যয়ের অ হচ্ছে প্রথম, বাংলা বর্ণমালার প্রথম শব্দ, সুতরাং এরা পূর্বপদকে প্রাধান্য দিয়ে থাকে। গেল। এবং দ্বিগু সমাসে হচ্ছে শব্দের শুরুতে অঙ্ক বা সংখ্যা থাকবে, আর এরা দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, প্রাদি, এরা সবাই হচ্ছে বড়পদ প্রধান। কিন্তু দ্বিগু সমাসের আরেকটা বৈশিষ্ট্য বোঝায়, সেটা হচ্ছে প্রথমে অঙ্ক বা সংখ্যা থাকবে শব্দের। কর্মধারয়ের আরেকটা নতুন বৈশিষ্ট্য হচ্ছে বিশেষণ, বিশেষ্য, এই ধরনের ওয়ার্ড থাকবে আপনার হচ্ছে ব্যাস বাক্য বলেন, শব্দ বলেন, এটার মধ্যে। তৎপুরুষ সমাসে হচ্ছে বিভক্তি থাকবে, যখন এটা ভাঙবেন, ভেঙে দেখবেন আপনি পরীক্ষার হল বা যেখানেই হোক। অর, এর, কেরে, এরে থাকবে, এই ধরনের বিভক্তি বা আদার্স বিভক্তি থাকতে পারে। প্রাদি সমাসে হচ্ছে আপনাদের হচ্ছে উপসর্গ থাকবে শব্দে, আপনারা উপসর্গ দেখে হচ্ছে বুঝতে পারবেন যেটা প্রাদি সমাস। আচ্ছা, এটা হচ্ছে ছিল হচ্ছে রিক্যাপ বা হচ্ছে রিপিটেশন সমাসের। সত্য বিধানও আপনাদেরকে সেভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আমরা আগামীকাল সমাসের আরো একটু ডিপে যাব। এটা ছিল হচ্ছে একদম ইজি ওয়েতে মনে রাখার উপায়। আশা করি এতটুকু মনে রাখলে আপনাদের অনেক কিছু মনে থাকবে। কিন্তু আমাদের এই বহুব্রী, দ্বন্দ্ব, অব্যয়ের মধ্যে আরো কিছু ভাগ আছে, সেগুলো হচ্ছে আমরা এভাবেই শর্ট ওয়েতে দেখার চেষ্টা করব আমাদের নেক্সট ক্লাসে। এবং তার সাথে আমরা আরো কিছু ব্যাকরণের যেগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের এক্সামের জন্য, সেগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। আমাদের ক্লাসটা হচ্ছে আমি আজকে শেষ করছি, অনেক রাত হয়ে